আমি তপন সিংয়ের সেকেন্ড ছবি থেকে আছি, প্রথম ছবিটায় আমি ছিলাম না। দ্বিতীয় ছবি যখন আমাকে ওরা অ্যাপ্রোচ করলো তখন আমি নিউ থিয়েটার্সের আর্টিস্ট। নিউ থিয়েটার্স থেকে আমি গেলাম, দেখা করলাম। উনি আমায় বললেন যে এই ছবিটা উপহার আমি করছি, এটা আপনি আর সাবিত্রী পেয়ার হিসেবে থাকবেন। আমি ঠিক আছে, তাই হবে। তারপরে ওই ছবিটা করতে করতে ওর সঙ্গে আবার খুব বন্ধুত্ব হয়ে গেল খুব। এবং উনি ওর প্রথম ছবিটা চলেনি একদম, কিন্তু এই ছবিটাতে আমি আর সাবিত্রী ছিলাম, উত্তম ছিল। ওই ছবিটা ভালো চলেছিল এবং তারপর থেকেই তপনবাবুর সঙ্গে আমার সখ্যতা বেড়ে যায়। এবং তপনবাবু তখন ভাবতেন যে আমি ওর ছবির সব কাজ করব। আমি ছবির কাজ করতাম সবই, কিন্তু অভিনয়টা তখন করা যেত না, কারণ আমি নিউ থিয়েটার্সের আর্টিস্ট ছিলাম, বাইরে অভিনয় করতে পারবো না। প্লাস আমার অন্যরকম কয়েকটা ছবির সঙ্গে সংযোগ ছিল। তো যাই হোক, উপহারটা যখন চললো, তারপর আমি তখন ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলাম। তারপরে আমি লঘু কপাট করলাম। লঘু কপাটটা খানিকটা আমার সাজেশন ছিল। আমি ওই গল্পটা পড়েছিলাম, পড়ে আমি বললাম যে আপনি এই ছবিটা করুন, এই গল্পটা করুন। উনিও পড়ে খুব ভালো লাগলো। তারপরে লঘু কপাটটা আমরা করলাম এবং লঘু কপাট ছবিটাও খুব ভালো হয়েছিল, সকলে খুব প্রশংসা করেছিল। তারপরে তপনবাবুর সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্কের মতন হয়ে গেল। প্রথমত মাকে তো আমি মাসিমা বলতাম। উনি বাড়িতে এসেছিলেন আমার মার সঙ্গে, তখন আমার মা বেঁচে, মার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। তো সেই সবগুলো এখন মনে হয়। তারপরে ক্ষণিকের অতিথি, ওটাই আমি তা আমার, ও তখন কিশোর কুমারের স্ত্রী। তারপরে ওরা কলকাতায় এসেছিলেন। তারপরে ওকে বোধ হয় তখন বললেন অভিনয়ের জন্য, এবং আমার সঙ্গে সেটা হলো, অভিনয়টা হলো। এইভাবে তপনবাবুর সঙ্গে একটা ঘনিষ্ঠতা অনেক দিন ধরে ছিল। তার মৃত্যু পর্যন্ত আমি তার ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। অরুন্ধতিও আমার নায়িকা হয়েছিল নিউ থিয়েটার ছবিতে। ওটা কার্তিক চ্যাটার্জি ডাইরেক্ট করেছিলেন, নিউ থিয়েটার ডিরেক্টর। আমি তখন নিউ থিয়েটার আর্টিস্ট, পেইড আর্টিস্ট। তো নিউ থিয়েটার অনেক পুরনো আর্টিস্টের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তাদের প্রতি আমার একটা গভীর শ্রদ্ধা ছিল, বিশেষ করে নিউ থিয়েটার্স বলে। আর নিউ থিয়েটার্সের যে মালিক ছিলেন সরকার সাহেব, উনি কিন্তু রেগুলার স্টুডিও আসতেন 10টা সাড়ে 10টার সময়, এসে আধ ঘন্টাটা থাকতেন, থেকে চলে যেতেন। এলগিন রোড ওদের বিরাট বাড়ি, প্যালেসিয়ান বিল্ডিং, আমি গিয়েছি শিবাবাড়িতে। তো সেই নিউ থিয়েটার্সের সরকার সাহেবের সঙ্গেও আমার খুব বন্ধুত্ব হয়েছিল। বন্ধুত্ব মানে উনি তো আমার তো অনেক বয়স বড়, অত বড় একটা প্রতিষ্ঠানের মালিক। প্রমোদের বড়ুয়া থেকে আরম্ভ করে সবাইকে উনি এনেছিলেন নিউ থিয়েটার্সে। তো আমি সেই জন্য ওকে খুব শ্রদ্ধা করতাম।
আমি ওর বাড়িতেও গিয়েছিলাম। ওর ছেলে দিলীপ সরকার পরে ইউনিটের মালিক হলো এবং ইউনিটের দেখাশোনা ওই করতো। দিলীপের সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়েছিল এবং দিলীপকে আমার খুব ভালো লাগতো। যাই হোক, দিলীপ বেঁচে নেই। ওই ইয়েটাই শেষ হয়ে গেল। সেই সঙ্গে আরেকজনের নামও করতে হয়, ছবি বিশ্বাস। তখনকার দিনে উনি নামী অভিনেতা ছিলেন এবং একসময় নায়ক ছিলেন, তারপরে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন এবং আমায় খুব ভালোবাসতেন। আমি ওর বাড়িতে অনেকবার গিয়েছি। বিরাট অভিনেতা ছিলেন। ওর মতন অভিনেতা আমি খুব কম দেখেছি। আমি অনেক সময় নিজের ডায়ালগ ভুলে গেছি, আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। উনি আমায় বললেন, আরে তোর ডায়ালগটা বল, আমায় কি দেখছিস? আমি তারপর এটা কেটে গেল, কেটে যাই হোক আবার শট নেওয়া হলো। আমি আবার ঠিক করে বললাম। এই মানুষটাকেও আমি খুব কাছ থেকে দেখেছি, ছবি বিশ্বাস। আর ওর অভিনয়ের তো তুলনা হয় না। ছবি বিশ্বাস সম্বন্ধে উত্তমের অসম্ভব রেসপেক্ট ছিল, ভীষণ রেসপেক্ট করতো ছবিদাকে। ছবিদার দাদা ছিলেন আমাদের, শুধু দাদাই নয়, অভিনয়ে অনেক উনি আমায় দেখিয়ে দিয়েছেন। ছবিতে অভিনয় করার সময় হরিচন্দ্র দাশগুপ্ত, হরিদা আমি বলতাম, আমাকে উনি বললেন যে তুমি গহল করবে। পুরোপুরি হ্যাঁ বলিনি, তার কারণ আমার মনে হয়েছে যে উত্তম যখন করছে তখন স্ক্রিপ্টে গহরের চরিত্রটা কতটুকু থাকবে, ছোটখাটো কাজ করবো না। কিন্তু আমি স্ক্রিপ্টটা যখন আমাকে ডিরেক্টর পড়ে শোনালেন, তখন আমি বললাম হ্যাঁ আমি করব। এবং ওই ছবিতে প্রডিউসার অসিতবাবু চাইছিলেন যে আমি যেন করি ছবিটা, তা আমিও রাজি হলাম। স্ক্রিপ্টটা শুনে আমার ভালো লেগেছিল খুব, গহরের চরিত্রটা। এবং আমি আমার যেটুকু অভিনয় করার সামর্থ্য, সেইটা দিয়ে আমি গহরকে তৈরি করেছিলাম এবং গহরকে ভালো লেগেছিল। আমি যে অ্যাওয়ার্ড পেয়েছিলাম। অসিত সেন ডিরেক্টর ছিল, তার প্রথম ছবি চলাচল আমি করি। চলাচলটা খুব হিট করেছিল এবং অসম্ভব ভালো ছবি করেছিল অসিত সেনের প্রথম ছবি। আমার যখন ৮০ বছর বয়স হলো, তখন আমি ঠিক করেছিলাম যে আর অভিনয় করবো না। বয়স এখন, মানে প্রথমত আমার স্মরণ শক্তি কমে এসছে। আমার তো স্মরণ শক্তিটা দরকার হয় অনেক বড় সিনিয়র সহ। তো সেগুলো আমার প্রডিউসার দ্বারা বা ডিরেক্টররা ধরতো না, বলবো আমরা ঠিক করে দেবো, ঠিক করে দেবো, পেছন থেকে প্রম্পট করতো যাতে আমি বলতে পারি। আমার খুব খারাপ লাগতো এটা। তো যাই হোক, শেষকালে বললাম না ভাই, আমাকে ছেড়ে দাও, আমি পারবো না, আমার পারছি না। একটা ভেতর থেকে একটা ইয়ে, তো সবসময় মনে হচ্ছে যে আমার স্মরণ শক্তিটা নেই এখন। আগে যেমন আমার শেষের কবিতা, আমার প্রথম ছবি, আমার পুরো স্ক্রিপ্ট মুখস্থ ছিল। আমাকে বোস সাহেব আপনার শিলংয়ে আউটডোরে গিয়েছিলাম। আমার নায়িকা ছিলেন দীপ্তি রায়, তিনি আমার থেকে সিনিয়র আর্টিস্ট এবং অত্যন্ত ভালো অভিনেত্রী। তো আমি ওই অভিনয় করতে গিয়ে একটা জিনিস দেখেছিলাম যে স্মরণ শক্তিটা খুব দরকার, মনে রাখা। এবং এমন আমার কি পুরো শেষের কবিতাটাই মুখস্থ হয়ে গিয়েছিল। আমি আমার সঙ্গে যারা পাঠ করছে শেষের কবিতায়, দীপ্তি রায় ছিলেন নায়িকা,
উনি আটকে গেলে আমি ওকে প্রম্পট করে দিতাম। তাতে বোস সাহেব মানে মধুপুর বলতে, এই এটা থিয়েটার নয়, তোমার ভয়েস তো এসে গেছে আমার এতে, তুমি প্রম্পট করছো, ওটা তো আমার ক্যামেরা এসে গেছে। আমি ও ঠিক আছে। থিয়েটারে এগুলো হয়, আটকে গেলে কো আর্টিস্ট বলে দেয়। যেমন আমার আমি শ্রীকান্ত করেছিলাম স্টেজেতে, স্টার থিয়েটারে এয়ার কন্ডিশন ওপেন হয়েছিল। তো শ্রীকান্ততে আমি পুরো স্ক্রিপ্টটা নিয়ে ওর মুখস্থ ছিল। আমি যারা আমার সঙ্গে অভিনয় করতো তাদের কোথাও আটকে গেলে, এমনকি ভানুদা করেছিল, ভানু ব্যানার্জি, তাদের পাঠ আমি বলে দিয়েছি পিস পিস করে, কোথায় আটকে গেছে। আমি তারা তো চালিয়ে দিয়েছে। আমার তখন স্মরণ শক্তিটা ভীষণ ভালো ছিল, প্রায় সমস্ত স্ক্রিপ্টের মুখস্থ আমার। কেউ আটকালে আমি নির্মলা পাঠিয়ে দেয়। এখন আর নেই, এখন সেই জন্য আমি ছেড়ে দিয়েছি। দেখি যে আমি মনে রাখতে পারি না, স্মরণ শক্তিটা কমে গেছে একদম। আমার নির্মল কুমারের অভিনয় খুব ভালো লাগে, আমার খুব পছন্দের অভিনেতা। আমি চলাচল সিনেমা দেখেছি, মিনার কি বিজলি কি ছবি কোথায় দেখেছি আমার মনে নেই, ভুলে যাইতে এখন বয়স হয়েছে। একদম ছিল জহর গাঙ্গুলি, ওর সঙ্গে আমি অভিনয় করেছি স্টেজেতে। শ্রীকান্ততে ওর ডাকলাম সুলাল, আমার সুলালরাই বলতাম। তো সুলালদার খুব স্টেজেতে দারুণ অভিনয় করতেন, ছবিতেও করেছেন, অনেক ছবি করেছেন জহর গাঙ্গুলি। তা আমি তো একসঙ্গে ওই স্টারে করেছিলাম। অ্যাকচুয়ালি আমার প্রথম স্টারেতে ওর বাড়িতে গিয়ে আমি রিহার্সাল দিয়েছি, প্রথম রিহার্সালটা। আমাকে সুরদা বলতে আমার বাড়ি আসবে, আমি গাড়ি পাঠিয়ে দেবো। সুরদা গাড়ি পাঠিয়ে দিল, সেই গাড়িতে আমি গেলাম। সুরদার বাড়ি ছিল তখন ওই গড়িয়াহাটের কাছে একটা রাস্তায়। যাই হোক, তো আমাকে বললেন কি কি কিরম ভাবে করতে হবে না করতে হবে। স্টেজেতে ফিল্মে স্টেজের অভিনয়ের তফাৎটা কি, আমরা বলি নর্মাল একটু নীতি হলে ক্ষতি নেই, স্টেজের সেটা নয়। স্টেজে একটা লাউড চাই, কারণ স্টেজের 3টের পর থেকে কেউ দেখতে পাবে না, এবং তোর গলা শুনতে না পেলে আরো গোলমাল হবে। সে তোর গলাও পৌঁছানো চাই, অথচ তোকে স্টেজের এমন একটা জায়গায় সে দাঁড়াতে হবে আলো নিয়ে, যাতে লোকে দেখতেও পারে। স্টেজে অভিনয় করতে গেলে এইগুলো উনি আমাকে একবার সুলালদা দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে করতে হবে। সুলালদা স্টেজেতে খুব ইয়েছিলেন। তা আমি ওর সঙ্গে তো অভিনয় করেছি, এবং খুব ওকে জিজ্ঞেস করতাম যে আমার যা হচ্ছে, বলে ঠিক করে যাচ্ছে, শুধু গলাটা আর একটু তোল। ছবিতে আমরা অভিনয় করি, গলা তো লাগে না, মাইক সামনে থাকে, কিন্তু স্টেজেতে বলে 3টে কি 4টের পর থেকে লোকে তোকে দেখতেও হবে না ঠিক পরিষ্কার। সুতরাং ইয়েটাও, গলাটা, বডিটা, মুভমেন্টটা আমাদের বেশি দরকার স্টেজেতে, ফিল্মে নয়। কিন্তু স্টেজেতে এখান থেকে এখানে গেলে এইখান থেকে মানে, তাহলে দর্শকরাও তোর সঙ্গে ঘুরবে তো, এবং সেই দৃশ্যটা তাদের কাছে তাড়াতাড়ি গ্রহণ করা যাবে। আমার সব অভিনয় ভালো লাগতো, ভালো না লাগলে অভিনয় করা যায় না, চরিত্রকে ভালোবাসতে হবে। যেমন এই স্টেজে যেমন করলাম শ্রীকান্ত ফার্স্ট পার্টে আমি নেই তো, শ্রীকান্ত ফার্স্ট পার্টটা হচ্ছে শ্রীকান্ত ছেলেবেলায়, সেই দুষ্টমি অমুক তমুক। সেকেন্ড পার্ট যখন শ্রীকান্ত আরম্ভ হলো, তখন আমি বড় হয়ে গেছি, শ্রীকান্ত বড় হয়ে গেছে। তো আমার সঙ্গে
স্টেজেতে নায়িকা ছিলেন শিপ্রা মিত্র, উনি খুব পুরনো অভিনেতা, উনি আমার এগেনস্টে অভিনয় করেছিলেন। শিপ্রা নেই আমার থেকে একটু বয়সে বড় ছিল, কিন্তু সে মেকআপ করে ঠিক করে নিত, স্টেজে তো অত বোঝা যেত না, কিন্তু উনিও খুব তুখোড় অভিনেতা ছিলেন। তবে আমি এই দাদার সিনিয়র আর্টিস্ট যারা ছিল, ভানুদা ছিলেন, জহরদা ছিলেন, এদের সব অভিনয় করেছি তো, এরা কিন্তু খুব হেল্প করতো সবসময়। আমি ভানুদাকে বলেছি যে প্রণাম করে যে তুমি ইলায় বেরো না আমাকে, আমি স্টেজে কথাই বলতে পারবো না তোমার সঙ্গে। ভানুদা না 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 ঠিক আছে ঠিক আছে। ভানুদা কিন্তু আমার হেল্প করতো কিভাবে স্টেজে করা যায়। আর একজন ছিল ম্যালকম বলে, ম্যালকমটা খ্রিস্টান ছিল। আমাদের সময় তার থিয়েটার, রঙমহল, মিনারবার, বিশ্বরূপা, এই চারটে হল কমার্শিয়াল থিয়েটার করতো। বৃহস্পতি, শনি, রবি, বৃহস্পতিবার একটা, শনিবার একটা, কেউ দুটো, রবিবার দুটো শো থাকতো, আর ছুটির দিনে ডাবল শো থাকতো। এইটা এইসব হলে প্যাকড মানে হাউস থাকতো। এমনকি বাইরের থেকে যেমন আগ্রা, দিল্লি এই পুজোর সময় এরা আসতো, তো এদের থিয়েটার দেখাটা একটা পার্মানেন্ট দিয়েছিল। এবং অনেক সময় আমার অনেক পরিচিত, আমি একটা আগ্রা, দিল্লিতে শুটিং করেছি, অনেক ফ্যামিলির সঙ্গে আলাপ হয়েছিল, তারা কলকাতায় এসে আমার সঙ্গে যোগাযোগ করতো, এসে যে ওই থিয়েটারটা ঠিক দেখবো। মানে তখন তো অ্যাডভান্সে হাউসফুল হয়ে যেত তখন থিয়েটার, মানে আমি তার থিয়েটারে ছিলাম। আমি যখন হলে ঢুকতাম পেছন দরজা দিয়ে, সামনের দরজা তখন হাউসফুল বোর্ড ঝুলছে। ছবির নামটা মনে নেই। সেই ছবিটার আউটডোর করে যখন ফিরছি, আমাকে ওরা বললো যে আপনি এখন যাবেন না, কারণ কলকাতা খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আমি বললাম আমায় যেতেই হবে, আমি যে তার ছেড়ে না যাই শো বন্ধ হয়ে যাবে। আর আমি জেনে গেছি ওটা হাউসফুল রয়েছে। তখন ওরা অনেক আমায় বোঝাটোরি করলো, আমি বললাম না আমি যাবো, মরে গেলেও যাবো। তারপরে একটা আমি আসামে গৌহাটি থেকে ফিরবো, সে প্লেনটা ধরা যাচ্ছে না। তখন একটা মানে ওই মালপত্র নিয়ে যায় প্লেন ছিল, আমি যেখানে গিয়েছিলাম সেইখানে একটা এয়ারস্ট্রিপ ছিল, সেটা ওই মালপত্র দেওয়ার জন্য নামে। তা আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম গিয়ে, তা আমাকে দেখে বললো আপনাকে আমি তো চিনি। আমি চেনেন, তাহলে আমাকে একটু কলকাতায় পৌঁছে দিন, আজকে আমার স্টারে অভিনয় আছে। এই হ্যাঁ, তো আমি জানি আপনি অভিনয় করেন ওখানে। আমি বললাম আমি আপনার প্লেনে যাবো। ছাগল ফাগল অনেক চড়িয়েছে, ছাগল এইসব নিয়ে যায় ওরা, তো সেগুলোকে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে বললো উঠুন আপনি। আমি উঠলাম, আর বস্তায় ভর্তি, আর আমি বসে আছি। যাই হোক, সে প্লেন এসে নামলো। কলকাতায় যখন প্রচণ্ড বৃষ্টি, মানে প্লেন নামতে পারছে না এমন অবস্থা। যাই হোক, ওরা সে আলো ফালো দিয়ে নামালো প্লেনকে। সেটা একটা মানে এমনি লাইনের প্লেন নয়, মালপত্র নিয়ে যাওয়ার প্লেন। আমি নেমে ওই বৃষ্টির মধ্যে দৌড়তে দৌড়তে এসে এয়ারপোর্টে উঠলাম। উঠে আমি তার থিয়েটারে যাবো, তখনও দেখলাম 6:30 বাজেনি, আমাদের 6:30 শো, আমার 7:30 অ্যাপিয়ারেন্স। তা আমি বললাম না দেখি। তারপরে ওখানে একটা ট্যাক্সি ড্রাইভারকে বললাম এয়ারপোর্টে,
সে একটা অনেক টাকা চাইলো, আমি তাই দেবো, কিন্তু আমাকে তুমি তার চেয়ে এটা পৌঁছে দেবে। বললো আসো না, পৌঁছে দেবো। আর কি দোল, মানিকতলার কাছে এসে সেই ট্যাক্সিটাও আটকে গেল। মানিকতলার থেকে আমায় বললো যে গাড়ি তো যাচ্ছে না। আমি বলি যা না, যাক আমি চলে যাবো। ঠিক আমি নেমে পড়লাম ট্যাক্সি থেকে, ও টাকা পয়সা মিটিয়ে দিয়ে ওই জলের মধ্যে দিয়ে দৌড়তে আরম্ভ করলাম। দৌড়তে সাহিত্য পরিষদ স্ট্রিটের মধ্যে দিয়ে আমি কর্নওয়াল স্ট্রিটে পৌঁছলাম, একদম স্টারের পাশে গলি। দেখি স্টারের সব লোকেরা দেবুদা টেবুদা সব বাইরে দাঁড়িয়ে। আমি আসিনি, হাউসফুল বোর্ড ওদিকে। আমি যখন ভেতরে ঢুকলে আমায় দেখে ওরা জড়িয়ে ধরলো। আমরা এখন জড়িয়ে ধরবো না, মেকআপ করে নামবো। আমার চারুলতা সবচেয়ে ভালো লাগে। মোহনা বাবু তাই, মোহনা বাবু চারুলতাতে অসাধারণ অভিনয়। মাধবীর অভিনয় ক্ষমতাটা ভীষণ। চারুলতা কোনো যে কোনো চরিত্রেও যখন করে মনে হয় যে এইটাই অসাধারণ করছে। মাধবীর মতন আমি করতে পারিনি। ওর মতন অভিনয়, হ্যাঁ সত্য, ওর মতন অভিনেত্রী নেই। এত বিরাট অভিনেত্রী ছিল, বাপরে। ওনার সরল সহজ জীবনযাত্রা, ওনার সুদর্শন চেহারা আমাকে তখন প্রচুর মুগ্ধ করত। আজ আমি 70 বছর বয়স, ওই রকম অভিনেতা, ওই রকম কাহিনী চিত্র এখন আর দেখতেই পাই না। লৌহ কপাট, ক্ষণিকের অতিথি, বাঞ্ছারামের বাগান, ছায়া সূর্য, এরকম অনেক ছবি আমি দেখেছি। ওনার কণ্ঠ ছিল খুব সুন্দর, ওর কণ্ঠ আমি মুগ্ধ ছিলাম। আমি ওর প্রথম ছবি আমার মায়ের সঙ্গে দেখতে গেছিলাম কোনো একদিন বলে একটা ছবি উজ্জ্বলা সিনেমাতে, বুঝলেন? সে অনেকদিন আগেকার কথা। তা সেই সিনেমাটা দেখে আমি ওই বয়সেই আমার খুব ভালো লেগেছিল ওনাকে। তারপরে চলচ্চিত্রে আমরা ওনার অভিনয় করতে দেখেছি, সেগুলো তখনকার দিনে বেশ হিট সিনেমা ছিল বলা যেতে পারে। নামকরা পরিচালকের আন্ডারে উনি কাজ করেছেন, বিশেষ করে তপন সিংহ, অসিত সেন, আমার তো যতদূর স্মরণে পড়ে মনে পড়ে। এবং যে সমস্ত চলাচল, পঞ্চতপা, তারপরে ক্ষণিকের অতিথি, আপনজন, নানা বাঞ্ছারামের বাগান এবং নানা রকমের চরিত্রে উনি অভিনয় করেছেন। এবং সেই ওনার অভিনয়ের গুণ যেটা হচ্ছে আকৃষ্ট করত, খুব সিম্পল, একদম চরিত্রের সঙ্গে মিলে গিয়ে উনি অভিনয়টা করেছেন। এবং তখনকার দিনে আমরা যখন ইয়াং ছিলাম, বেতারে প্রতি শুক্রবার রাত্রি 9টার সময় নাটক, ওই নাটক শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম। বেশিরভাগ নাটকেই ওনার বিপরীতে থাকতেন নীলিমা দাস। এই দুজনার কণ্ঠস্বর এত অনবদ্য ছিল এবং মডুলেশনে এত ছিল, যেটা আমাদের অসম্ভব ভালো লাগতো। কমললতা, বাঞ্ছারামের বাগান, তারপরে সম্ভবত বন্ধুতেও ছিলেন। আর উত্তম কুমারের সমসায় এবং উত্তমের কোনো অংশে উত্তম কুমারের ছোট অভিনেতা। কমললতা ছবিতে এক মুসলমান কবির চরিত্রে তিনি অসামান্য অভিনয় করেছিলেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি উত্তম কুমার, সুচিত্রা সেনকে পিছনে ফেলে বিএফজে পুরস্কারটি ছিনিয়ে নেন। নির্মল কুমারের অভিনয়ের যে ব্যাপারটা সবচেয়ে ভালো লাগে সেটা হলো তার অভিনয়ের পরিমিতি বোধ, অর্থাৎ মেজার্ড অ্যাক্টিং। কীভাবে সিনেমার মাপে অভিনয় করতে হয় এটা তিনি দেখিয়েছেন। মানে তখনকার দিনে আমাদের মনে হতো যে উনি শ্রেষ্ঠ অভিনেতা।